এই সরকার সংস্কারের নামে টালবাহানা করে তাদের সময়কে দীর্ঘায়িত করে চাচ্ছে, তাদের সময়টাকে টেনে প্রলম্বিত করার চেষ্টা করছে। এনসিপির সাথে আপনাদের ভবিষ্যতের সম্পর্ক কেমন হবে? আমার মনে হয় যে আপনাদের ইনফরমেশনে একটু ঘাটতি আছে। আমাদের দলের ভিতরে ওই রকম কোন দল এখন নাই। সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে এখানে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শ্যামল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নির্বাচন নিয়ে সরকারের সাথে প্রকাশ্যে বিএনপির দূরত্ব দেখা যাচ্ছে। সরকার তো একটি ঘোষণা বারবার দিচ্ছে যে 30 জুনের পরে, আগামী বছর 30 জুনের পরে একদিনও তারা ক্ষমতায় থাকবে না, মানে চেয়ারে থাকবে না। তাহলে সমস্যাটা কোন জায়গায় মনে হচ্ছে আপনার? এখানে কি আস্থার ঘাটতি তৈরি হয়েছে? যদিও বিএনপি দাবি করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। ধন্যবাদ আপনাকে। এবং আজকে এই সোজা সাপটা প্রোগ্রামের মাধ্যমে যারা দেশ এবং দেশের বাইরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে, আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন এটি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আমরা বিগত দিনে আমরা দেখেছি গত 17 বছর আওয়ামী লীগ গণতন্ত্র এবং উন্নয়ন মুখোমুখি দাঁড় করিয়েছে। তারা গণতন্ত্র থেকে প্রাধান্য দিয়েছে উন্নয়নকে। তো তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার গণতন্ত্রের সাথে মুখোমুখি দাঁড় করিয়েছে সংস্কার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী কিংবা এই দেশের আপামর জনগণ দীর্ঘ 17 বছর একটি স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, ব্যক্তি জীবনের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি। দীর্ঘ 17 বছর আন্দোলনের ফসল হচ্ছে শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়। আমরা আশা করেছিলাম যে বর্তমান সরকার সেই ঐতিহাসিক যে 5ই আগস্ট সেই দিনটিকে স্মরণীয় করার জন্যে, আমার ব্যক্তিগতভাবে এই সরকারের কাছে আশা ছিল যে এই 5ই আগস্ট দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যে 2025 সালের এই 5ই আগস্টে একটি নির্বাচন হবে। সেই ক্ষেত্রে 1 বছর সময় পেত এই সরকার। আর সংস্কার এবং নির্বাচন এটা এমন কোনো বিষয় না যে আজকে সংস্কার করলাম সংস্কার শেষ হয়ে গেল, কিংবা নির্বাচন আজকে হয়ে গেল ভবিষ্যতে আর নির্বাচন হবে না। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রেও বিনির্মাণ করলে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যখন আমরা ফেরত যাব, সেখানে প্রতি 5 বছর পর পর, প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে। আর সংস্কার যেদিন থেকে সভ্যতার সূচনা হয়েছে সেদিন থেকেই সংস্কার শুরু হয়েছে। এবং যতদিনই সভ্যতা থাকবে, যতদিন মানব সমাজ থাকবে, রাষ্ট্র ব্যবস্থা থাকবে, ততদিনই সংস্কার চলবে। সংস্কার শেষ হওয়ার মতো কোনো বিষয় না। আমরা মূলত বলতে চাচ্ছি এই সরকার সংস্কারের নামে টালবাহানা করে তাদের সময়কে দীর্ঘায়িত করে চাচ্ছে, তাদের সময়টাকে টেনে প্রলম্বিত করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি এই সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই সরকার বাহাদুরের প্রতি স্পষ্ট বার্তা আমাদের যে আমরা ডিসেম্বরের ভিতর নির্বাচন চাই। আর কোনো কারণে যদি সরকার সেটিতে রাজি না হয়, সেই ক্ষেত্রে আমার দল যেরকম হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, ঠিক তদ্রূপ এই ডিসেম্বরের ভিতরও এই সরকারের কাছ থেকে আমরা নির্বাচনের যে আমাদের যে দাবি সেটি আমরা আদায় করতে পারবো, আদায় করে নিব। কিন্তু আপনার কি মনে হয় না যে কিছু সংস্কার করা প্রয়োজন? যেমন নির্বাচনী ব্যবস্থা সংস্কার করা উচিত, রাষ্ট্র কাঠামোতে কিছুটা পরিবর্তন করা উচিত। একটা তো গণঅভ্যুত্থান হয়েছে, তারপরে কিছু তো সংস্কার করা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যে সংস্কারের বিষয়টি দেখছি, সেই সংস্কারের প্রস্তাবনা আমরাই প্রথম নিয়ে এসেছি। যখন দীর্ঘ 17 বছরে এই সরকার আওয়ামী সরকার ফ্যাসিস্টরা বিচার ব্যবস্থাকে কুলুষিত করেছে, বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করেছে, এদেশের মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছে। আমরা দেখেছি এদেশের জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখেছি শেয়ার বাজার লুটপাট করা হয়েছে, ব্যাংক লুটপাটের মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে। এইরকম একটি প্রেক্ষাপটে 2022 সালে তখন কিন্তু আমরা এই বিগত যে ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করি। সেই 2022 সালে যখন সরকার বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথ উত্তপ্ত, ঠিক তখনই কিন্তু আমরা
আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান 2022 সালের 13ই জুলাই সংস্কার বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন 31 দফা ঘোষণার মাধ্যমে, যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্রে কি কি সংস্কার করবে সেই বিষয়টি আমরা 2022 সালে স্পষ্ট করে বলেছি। আজকে যারা সংস্কার নিয়ে কথা বলছেন, আমাদের 31 দফাটা আপনারা পড়ে দেখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক প্রণীত যে 31 দফা, সেই 31 দফাটা আপনারা একটু পড়ে দেখবেন। সেই 31 দফার বাইরে এমন কোনো বিষয় নেই যে বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন। না, কিছু সংস্কার কি নির্বাচনের আগে করা অবশ্যই আমরা নির্বাচনী ব্যবস্থা অবশ্যই আমরা মনে করি একটি নির্বাচন, একটি অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যতটুকু সংস্কার প্রয়োজন, নির্বাচন কেন্দ্রিক যতটুকু সংস্কার প্রয়োজন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকার সেই নির্বাচনের সুবিধার্থে বা সেই নির্বাচনের স্বার্থে সেই সংস্কারটুকু সম্পন্ন করবেন এবং সম্পন্ন করে একটি দ্রুত একটি নির্বাচনের ট্রেনে আমরা উঠতে চাচ্ছি। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আপনাদের অবস্থান কি? বিএনপির মতামত নেওয়া হবে, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এনসিপিও এটি দাবি জানাচ্ছে। আপনাদের সাথে আলোচনা বসবে, আপনারা কি মনে করছেন? এটা তো আর আমার দলের কোনো বিষয় না। জুলাই ঘোষণাপত্র যদি আসে সেটা রাষ্ট্র থেকে আসবে, অর্থাৎ সরকার থেকে আসবে, দল থেকে না। হয়তো এনসিপি কিংস পার্টি হিসাবে সরকারের উপর তাদের একটা প্রভাব থাকবে বা তারা সরকারকে প্রভাবিত করবে, কিন্তু এই জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ সেটি তো আসবে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে। আমাদের সাথে আমার দলের নীতি নির্ধারণী পর্যায়ে অবশ্যই আলোচনা হচ্ছে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে হয়তো সেই বিষয়গুলো সরকার সন্নিবেশিত করতে পারে, কিন্তু জুলাই সনদ নিয়ে মন্তব্য আমাদের দলের জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি আসলে এটা করতে যাচ্ছি না। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আমি যদি সবশেষ হিসাব আপনাকে একটু বলি, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র তারা একটি হিসাব দিয়েছে, চলতি বছরের প্রথম 4 মাসে বিএনপি নেতাকর্মীদের নিজেদের মধ্যে সংঘর্ষে মোট 30 জন নিহত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখছি, বিএনপির একদম শীর্ষ পর্যায় থেকে তারা বলছেন জিরো টলারেন্স। তারপরও এই যে সংঘর্ষের ঘটনা ঠেকানো যাচ্ছে না। এই গত পরশু দিনও আপনার একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, একজন নিহত হয়েছে। কেন এটি করা যাচ্ছে না? মানে একদম রুট লেভেলে কেন শৃঙ্খলা? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা রাজনৈতিক দল, এখানে রাজনৈতিক দলে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্মিলিত হয়েই আমাদের রাজনৈতিক দল। এখানে অনেক রকমের মানুষ, অনেক রকমের নেতাকর্মী, অনেক মানসিকতার নেতাকর্মী। তো রাজনৈতিক দল হিসাবে বিএনপি অবশ্যই 5ই আগস্টের পরবর্তী সময়ে একদম স্মার্টলি, একদম খুব সুন্দরভাবে আমার দলের শৃঙ্খলাটা বিএনপি ধরে রেখেছে বা বিএনপি নেতৃবৃন্দ দলের তৃণমূল পর্যন্ত শৃঙ্খলা ধরে রেখেছে। এরকম 2-1টা জায়গায় হয়তো বা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এটা অপরাধের পর্যায়ে বা খারাপ পর্যায়ে ওইভাবে নেওয়ার সুযোগ আমার মনে হয় নাই। আর আপনার নিশ্চয় মনে আছে যখন ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল তখন তারা প্রায়ই বক্তব্য দিত যে সরকারের পালাবদল হলে 4 লক্ষ লোক মারা যাবে, 50,000 লোক মারা যাবে, কেউ বলতো 5 লক্ষ লোক মারা যাবে। কিন্তু 5ই আগস্টের পরে কতজন আওয়ামী লীগ নিহত হয়েছে? না, এটা তো মারা যাচ্ছে আপনাদের নিজেদের, আমাদের নিজেদের ভিতরে। কোন দল? আমার জানা মতে ওই রকমভাবে, যেহেতু আমি একটা সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম, সারা বাংলাদেশে আমার মোটামুটি কম বেশি উপজেলা পর্যায়েও আমার যোগাযোগ আছে, তো আমার চিনা জানা আছে। আমার চিনা জানা আছে। আমার মনে হয় যে আপনাদের ইনফরমেশনে একটু ঘাটতি আছে। আমাদের দলের ভিতরে ওই রকম কোন দল এখন নাই, আর 2-1টা হইলেও হতে পারে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা, ওইটা আমলে নেওয়ার মতো না। আর আমার দল আমার দল তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে সর্বোচ্চ ভূমিকা নিচ্ছে এবং সর্বোচ্চ জিরো টলারেন্স, আপনি যেটা কিছুক্ষণ আগে বলছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার দল কিন্তু অলরেডি 300 থেকে 350 নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছেন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য। তারপরে তো ঠেকানো যাচ্ছে না, অনেক জায়গা থেকে তো আমরা তো রাষ্ট্র ক্ষমতায় নেই, পুলিশ যন্ত্র বা রাষ্ট্রের আইন বা প্রশাসন যন্ত্র তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই। তো আমার দলও বারবার বলেছে, আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমানও বারবার বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রযন্ত্রকে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যেন তারা কার্যকর ভূমিকা রাখেন। সেখানে কে কোন দল করলো সেটা মুখ্য কোনো বিষয় না। আমাদের দলীয় জায়গা থেকে আমরা আমাদের দলীয় নেতাকর্মীদেরকে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারি, কিন্তু শৃঙ্খলা রক্ষার্থে বা সামষ্টিকভাবে তার শাস্তি নিশ্চিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, সরকারের।
আইন বিভাগের, নির্বাহী বিভাগের। তো সেই জায়গাগুলোতে তারা যদি তাদের দায়িত্বগুলো পালন করে সুচারুরূপে, তাহলে দেশের এই বর্তমান যে কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেটি অনেকাংশে কমে যাবে। বাজেট প্রস্তাব করা হয়েছে মঙ্গলবার, তো সেখানে 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। যদিও বিএনপির অনেক সিনিয়র নেতা এটিকে বলছেন যে সে আগের ধারাবাহিকতাতেই এই বাজেট প্রস্তাবনা হয়েছে এবং সেখানে নতুনত্ব কিছু নেই। সে সঙ্গে আরেকটা তথ্য একটু জানিয়ে রাখি যে শিক্ষা খাতে, আপনার ছাত্রনেতা ছিলেন, শিক্ষা খাতে এবার 95,644 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষায় বাজেট কমানো হয়েছে। আপনার কি মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো মানসম্মত করার জন্য এই বাজেট কতটুকু যৌক্তিক? আমাদের দেশে এটা হচ্ছে 54তম বাজেট। তাইজুদ্দিন আহমেদ বাজেট বক্তব্য শুরু করেছিলেন 72-এ, তার পরবর্তীতে আজকে 25-এ 54তম বাজেট। তো 54তম বাজেটে গত অর্থ বছরে আমাদের বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। আর সেখান থেকে আমাদের বর্তমান যে 25-26 অর্থ বছর, সে 25-26 অর্থ বছরে সেই বাজেটটাকে 7,000 কোটি টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। সেখানে বাজেটের আকার কমেছে 7,000 কোটি টাকা এবং বাজেটের যে মেন যে জায়গা পরিচালন ব্যয়, অর্থাৎ সরকারের যে রাষ্ট্রযন্ত্রের যে বিভিন্ন অর্গান, অর্থাৎ সরকারের প্রজাতন্ত্রের যারা কর্মচারী কর্মকর্তা, তাদের বেতন ভাতা দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা, এটি মূলত বাজেটের বৃহৎ একটি অংশ। বাজেটের এই পরিচালন ব্যয় হয়। আর শিক্ষা খাতের এবার বাজেট কমানো হয়েছে। শিক্ষা খাতের বাজেট অবশ্যই বাড়ানো উচিত। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো আমাদের মেরুদণ্ড যদি সোজা করতে হয়, আমাদের জাতির যদি উন্নতি করতে হয়, তাহলে অবশ্যই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবং এই বাজেটে শিক্ষার খাতে যে কমানো হয়েছে এটি আমি অযৌক্তিক মনে করি। আর এই বাজেটটি অন্যান্য বারের তুলনায় যে ধারাবাহিকভাবে যে বাজেট, আমার দলও যেটা ঘোষণা করেছে যে এখানে আসলে নতুনত্ব বলে কিছু নেই, সব আগেরই ধারাবাহিকতা কেবলমাত্র। আর বাজেটের সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে এখানে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। ব্ল্যাক মানি যদি সাদা করার সুযোগ থাকে, তাহলে সাধারণ যারা জনগণ বা ব্যবসায়ী যারা আছেন তারা হয়তোবা স্বাভাবিক যে নিয়ম সেখানে তারা সরকারকে ট্যাক্স দিতে অনীহা প্রকাশ করবে, কারণ পরবর্তী সময়ে তাদের তো কালো টাকা সাদা করার সুযোগ থাকবে। সে অবশ্যই এটা সৎ কর গ্রহীতাদের অনুৎসাহিত করবে। আর এই বাজেটে মূল্যস্ফীতি 6.5, যেটি আমাদের কাছে একটু বেশি মনে হয়, এবং জিডিপি 5.6, এটা কিছুটা গত অর্থ বছরে ছিল 6.5। যদিও গত অর্থ বছর ছিল এটা অনেকটা উন্নয়নের ফাঁকা বুলি। শেখ হাসিনা সরকার বা ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় ছিল, তারা কাগজে কলমে উন্নয়নের ফাঁকা বুলিতে আমাদেরকে বিভিন্নভাবে ডক্ট্রিন দিয়ে তারা আমাদেরকে ভুলিয়ে রেখেছে। কিন্তু বর্তমান যে বাস্তবতায়, সে বাস্তবতায় আমি মনে করব মূল্যস্ফীতি একটু বেশি হয়ে যাচ্ছে এবং জিডিপিটাও কম আছে। আর শিক্ষা সেক্টর এবং পাশাপাশি আরেকটা সেক্টর গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। শিক্ষা এবং স্বাস্থ্যে গভর্নমেন্টকে অবশ্যই বিশেষভাবে নজর দিতে হবে। প্রাইমারি সেক্টর, আমাদের প্রাথমিক শিক্ষা যেখানে শুরু হয়, প্রাইমারি সেক্টরটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। যদি বেসমেন্টটা, একটা স্টুডেন্টের বেসমেন্ট ভালো না হয়, একটা বেসমেন্ট যদি তার দুর্বল হয়, তাহলে ওই স্টুডেন্টটা ভবিষ্যতে ভালো করতে পারে না। তো সেই জন্যে প্রাইমারি যেহেতু আমাদের এডুকেশনের মূল বেসমেন্ট, সেখানে তাদের প্রাইমারি শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, সেখানে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং শিক্ষক পেশায় যেন মেধাবীরা আসে, মেধাবীরা যেন শিক্ষক পেশায় যোগ দেয়, সেই বিষয়গুলোর জন্যে একটা পরিবেশ তৈরি করা। সেই পরিবেশ তৈরি করতে গেলে এখানে বাজেটের আকার বৃদ্ধি করতে হবে এবং শিক্ষা সেক্টরে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। গভর্নমেন্টের অবশ্যই উচিত শিক্ষা এবং পাশাপাশি স্বাস্থ্য, দুইটা সেক্টরে বিশেষভাবে নজর দেওয়া। যদি গতানুগতিক যে বাজেট আমরা বিগত সময়গুলোতে দেখে এসেছি, ওই ধারাবাহিকতারই বাজেট হয়, সেক্ষেত্রে এই দেশের জনগণের শিক্ষার এবং স্বাস্থ্যের মানের কোনো উন্নতি হবে না। স্বাস্থ্যের মান এবং শিক্ষার মানের উন্নতির জন্য বাজেট এখানে বৃদ্ধি করতে হবে বলে আমি মনে করি। নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের সাথে আপনাদের তো বলা চলে যে এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে এবং তারা একটা অভিযোগ করছে যে বিভিন্ন জায়গায় তারা তাদের কর্মসূচি পালন করতে যে অনেক জায়গায় আপনাদের নেতাকর্মীদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে। এনসিপি একটি রাজনৈতিক দল। বিএনপির কর্মী হিসাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকেও তাদের প্রতি শুভকামনা, তাদের নতুন রাজনৈতিক দল, তাদের অভিনন্দন জানাই রাজনীতিতে। আমাদের সাথে এনসিপির
কোনো বিরোধ নেই, আমাদের সাথে কোনো রাজনৈতিক দলেরই তেমন বিরোধ নেই। যারা ফ্যাসিবাদ বিরোধী, যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 বছর সংগ্রাম করেছে বা বিভিন্ন সময়ে যা তাদের সামর্থ্য অনুযায়ী যতটুকুই তারা চেষ্টা করুক না কেন, আমরা মনে করি গণতন্ত্রের স্বার্থে সবার সাথেই আমাদের এক থাকা উচিত এবং আমরা সবার সাথেই সুসম্পর্ক বজায় রেখেই আমরা চলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এনসিপির সাথে আমাদের কোনো দূরত্ব নেই, কোথাও বাংলাদেশের কোথাও এনসিপি তাদের প্রোগ্রাম বিএনপি নেতাকর্মীদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে এরকম কোনো ইতিহাস নেই। আর এনসিপির কিছু বিষয় আছে যেগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা, যেটির প্রেক্ষাপট হচ্ছে ধরেন একজন ব্যক্তি 17 বছর সে আওয়ামী লীগ করলো, 17 বছর সে যুবলীগ করলো, কিংবা 17 বছর সে ফ্যাসিবাদ হিসাবে জনগণের উপর নির্যাতন চালিয়েছে, জনগণের জায়গা সম্পত্তি দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, কারো উপর হামলা করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে নির্যাতন করেছে। এখন সেই ফ্যাসিবাদের দূষর আওয়ামী লীগ যদি এনসিপির ব্যানারে কিংবা একটি নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ না একটি গুপ্ত সংগঠনের ব্যানারে যদি সামনে আসে, তাহলে কিন্তু এদেশের জনগণ বা এদেশের সাধারণ মানুষ তাদেরকে স্বাভাবিকভাবে নেবে না বা নেয় না, যার কারণে হয়তো বা কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আর এনসিপি রাজনৈতিক দল হিসাবে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে, স্বাভাবিক রাজনৈতিক যে প্রক্রিয়া সেখানে অংশগ্রহণ করে, আমরা তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করব। যদি আমরা তাদেরকে প্রতিযোগী মনে করি বা নির্বাচনে যদি এনসিপি আমাদের সাথে অংশগ্রহণ করে, যদি বিএনপির প্রতিপক্ষ হিসাবে অংশগ্রহণ করে, তাহলে তাদেরকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, রাজনৈতিক ভাষায় কথা বলবো তাদের সাথে। ভোটের নির্বাচনে ভোট বা যাই কিছু হোক রাজনৈতিকভাবে সেখানে সহিংসতার কোনো জায়গা নেই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী দলের প্রতি আমরা অনুগত এবং সুশৃঙ্খল একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন এনসিপির সাথে আপনাদের ভবিষ্যতের সম্পর্ক কেমন হবে? এনসিপি আমরা তো দেখছি এখনই মানে যেই শত্রুতা, মানে আপনি মাইন্ড করেন না, মানে সারাদিন ফেসবুকে মানে দুই পক্ষই আপনারা, মানে তাহলে নতুন রাজনৈতিক যে বন্দোবস্তের চিন্তা ভাবনা আমরা করছিলাম, যে 2000 মানুষ যে শহীদ হয়েছে, সেই ছোট ছোট শিশুরা শহীদ হয়েছে, তাহলে মানে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোথায় হচ্ছে আমরা যদি সেই গদবাঁধা রাজনীতিতে আবার রাজনৈতিক দলগুলো প্রবেশ করে? এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, তাদের জন্য রাজনৈতিকভাবে তাদের জন্য শুভকামনা, আমার দলের পক্ষ থেকেও শুভকামনা। এখন আমাদের জায়গা থেকে আমরা কাউকে শত্রু মনে করি না, আমরা কারোর সাথে শত্রুতায় জড়াইও না, আমরা কারোর সাথে বিশৃঙ্খলতায় বা বিশৃঙ্খল কোনো পরিবেশও আমরা যেতে আগ্রহী না। আমরা একটি রাজনৈতিক দল, সুশৃঙ্খল রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা প্রতিযোগিতা করছি, আমরা চাই এদেশে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হোক এবং রাজনৈতিক পরিবেশটা প্রতিযোগিতামূলক হোক, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তার বক্তব্য জনগণের সামনে উপস্থাপন করবে, জনগণ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে সম্মান বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই জানাবে। এনসিপির সাথে আমি মনে করি না আমার দলের কোনো শত্রুতা পর্যায়ে কোনো কিছু আছে। আমার দল এনসিপিকে ভবিষ্যতে যদি রাজনৈতিকভাবে তারা আমাদের প্রতিপক্ষ হিসাবে নির্বাচন করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। সেখানে মানে তাদের সাথে কোনো রকমের অস্বাভাবিক পরিবেশে যাওয়ার কোনো সুযোগ নেই। সবশেষ একটা বিষয়, যেহেতু আপনি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং খুবই টাফ একটা সময় আপনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, মানে টাফ বলতে গত 17 বছর যারাই কমিটিতে ছিল খুবই মানে বৈরী পরিবেশের মধ্যে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়েছে। তো আপনার কাছে কি মনে হয় এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ছাত্র রাজনীতির স্বরূপ কেমন হওয়া উচিত? আরেকটি বিষয়, যেহেতু আপনি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, একই সাথে প্রশ্নটা করে রাখি, ডাকসু নির্বাচন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি ডাকসু নির্বাচনের জন্য শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন চাচ্ছে, আপনাদের অবস্থান কি? আমার ব্যক্তিগত জায়গা থেকে, এবং আমি যেহেতু ছাত্র রাজনীতি করেই বড় হয়েছি বা ছাত্র রাজনীতি শেষ করে আজকে আমি জাতীয় রাজনীতিতে এসেছি, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক গুণাগুণের উন্নয়নের জন্যে বা শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক একটা মত প্রকাশের স্বাধীনতা বা একটা মুক্ত ক্যাম্পাস বিনির্মাণে আমি মনে করি ডাকসু নির্বাচনের কোনো বিকল্প নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্ররা তাদেরকে নেতৃত্ব প্রতিষ্ঠা করবে এবং ডাকসুর মাধ্যমে আগামী দিনের জাতীয় নেতা তৈরি হবে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্ররা যখন তাদের গণতান্ত্রিক অধিকার ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবে, সেই নেতা অবশ্যই ছাত্রদের স্বার্থে, সেটা শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতাদি বা অন্যান্য সুযোগ সুবিধা সকল ক্ষেত্রে, অবকাঠামো সকল ক্ষেত্রেই সেই ছাত্রনেতার কথা বলার সুযোগ থাকবে বা ছাত্রদের প্রতিনিধি হিসাবে সেই ছাত্রনেতা
ওই সকল প্রতিষ্ঠানের যারা কর্ণধার ব্যক্তি আছেন, প্রশাসনিক ব্যক্তি আছেন, তাদের সাথে একটা বার্গেনিংয়ে যেতেও পারবে বা একটা আলোচনায় যেতে পারবে। তো ডাকসু নির্বাচন হলে রাষ্ট্রের গুণগত মান বা রাজনীতির গুণগত মান সকল কিছুই পরিবর্তন হবে। আর ডাকসু যদি সবসময় চালু থাকে, সেক্ষেত্রে এ দেশে ফ্যাসিবাদ বা ফ্যাসিজম পুনঃপ্রতিষ্ঠা হতে কিছুটা হলেও বিলম্বিত হবে, বাধাগ্রস্ত হবে। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় ছাত্রদের আন্দোলনের কারণেই রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক বাক সেটি সংগঠিত হয়েছে, যেটা 1971 সালেও আমাদের মহান মুক্তিযুদ্ধে বা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে তৎকালীন ছাত্র নেতাদের ভূমিকা ছিল। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও কিন্তু ডাকসু সামনে থেকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে। এবং 24-এর যে ফ্যাসিবাদ, যে হাসিনা, সেই হাসিনার পতনেও কিন্তু সেই ছাত্র নেতারাই কিন্তু সামনে এসেছে, ছাত্রদল বা ছাত্র জেনারেশন, ইয়াং জেনারেশন, এরাই কিন্তু সামনে এসেছে। তো ভবিষ্যতে যদি ডাকসু চালু থাকে, আমি ডাকসুকে বলবো সেকেন্ড পার্লামেন্ট, ডাকসু যদি চালু থাকে তাহলে অবশ্যই ডাকসু ফ্যাসিবাদের জন্য চ্যালেঞ্জিং হবে। ডাকসুকে ফ্যাসিবাদরা চ্যালেঞ্জ মনে করবে এবং ডাকসু সচল থাকলে এই রাষ্ট্রে ফ্যাসিবাদ ফিরে আসাটা কঠিন হবে। অসংখ্য ধন্যবাদ শ্যামল ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চলমান নানা বিষয়ে নিয়ে কথা বলছিলাম বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামলের সঙ্গে।